পৃষ্ঠা 141। জলগণ্ডূষ চলছে। অষ্টম বঙ্গ সাহিত্য সম্মেলন। হেতমপুর রাজবাড়িতে বীরভূম চাকুরি গ্রহণ করিয়াছি। বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হইয়াছে। মহামহোপাধ্যায় আচার্য হরপ্রসাদ উপদেষ্টা, প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু সভাপতি, মহারাজ কুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী সম্পাদক, আমি সহ সম্পাদক। বেতন আমার 25 টাকা। ওই টাকাতেই খাওয়া পড়া সমস্তই সারিতে হইবে। থাকার একটা জায়গা বহু পরে মিলিয়াছিল। বৎসরখানেক ভোজনং যত্রতত্র শয়নং হট্ট কুটিরে। গ্রামে গ্রামে ঘুরিয়া উপকরণ খুঁজিতাম, ফিরিয়া আসিয়া লিখিতাম। পুরানো রাজবাড়ির দোতলার দক্ষিণ দিকের একটি ছোট্ট ঘরে মহিমা নিরঞ্জনের খাস কামরায়। একদিন বাহিরে আসিয়া দেখি বড় হলে মহিমা নিরঞ্জনের সঙ্গে কে একজন ভদ্রলোক বসিয়া কথা কহিতেছেন। ভদ্রলোক একসময় কুমারের সহপাঠী ছিলেন। নিবাস বীরভূমের কুণ্ডলা, নামটা স্মরণ নাই। কুণ্ডলার জমিদার বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় বীরভূমে ব্রাহ্মণ সম্মেলন আহ্বান করিয়াছেন। সম্মেলন বসিবে সাঁইথিয়ায় দেবী নন্দেশ্বরী তলায়। ভদ্রলোক আসিয়াছিলেন মহিমা নিরঞ্জনকে অভ্যর্থনা সমিতির সভাপতি হইবার অনুরোধ লইয়া। মহিমা নিরঞ্জন সোজা না বলিয়া দিয়াছেন। সমস্ত শুনিয়া আমি বলিলাম, বিনয়কৃষ্ণের এটা অসীম সৌজন্য। সমস্ত ব্যয়ভার তিনি বহন করিতেছেন। প্রতিনিধিদের থাকা খাওয়ার ব্যবস্থা তিনিই করিয়াছেন। আপনার সৌভাগ্য যে বীরভূমের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জমিদার বলিয়া সম্মেলনে প্রথম কথা বলিবার অধিকারে তিনি আপনাকে বিশিষ্ট সম্মানের আসন দিতে চাহিয়াছেন। সম্মেলন তো বন্ধ হইবে না, মাঝখান হইতে আপনিই উপেক্ষিত হইয়া রহিবেন। সমস্ত শুনিয়া কুমার বলিলেন, তুমি তিরস্কার করেই খালাস, কিন্তু সেখানে গিয়া বলিব কি? আমি বলিলাম, সে ভার আমার। যে ছোট্ট প্রেসটায় আপনাদের চেক দাখিলা ছাপা হয়, সেই ছাপাখানার লোকদের ডাকিয়া বলিয়া দিন সমস্ত রাত্রি আমার সঙ্গে জাগিয়া লেখাটা ছাপিয়া দিক। দপ্তরি আসিয়া ভোরে পাতা কয়টা কাঁথিয়া দিবে। আমি বৈকালেই যাহা হয় একটা লিখিয়া ফেলিব। অভিভাষণ লিখিলাম। সারা রাত্রি মশকের দংশন সহিয়া কয়টি পাতা ছাপাইয়া বাঁধাইয়া লইলাম। কুমার ভোরেই উঠিবেন, লেখাটা তাহাকে 5-7 পড়াইয়া রপ্ত করিয়া দিলাম। অতঃপর স্নান হান্নিক সারিয়া মহারাজ কুমারের সঙ্গে সাঁইথিয়ায়, পৃষ্ঠা 142, সম্মেলন মণ্ডপে উপস্থিত হইলাম। স্নানান্নিকের পর সকলেই মণ্ডপে উপস্থিত হইয়াছেন। মনে আছে ময়মনসিং গৌরীপুরের রাজা ব্রজেন্দ্র কিশোরকে, মনে আছে পণ্ডিত শশধর তর্কচূড়ামণিকে। বহু ব্রাহ্মণ পণ্ডিত, বহু ব্রাহ্মণ জমিদার এবং সাধারণ ব্রাহ্মণে মণ্ডপ গমগম করিতেছে। অল্পক্ষণ পরেই সভা আরম্ভ হইল। কে সভাপতি হইয়াছিলেন মনে নাই। সভাপতি বরণ ও মঙ্গল চরণের পর অভ্যর্থনা সমিতির সভাপতি অভিভাষণ পাঠ করিলেন। সকলেই খুব আনন্দিত হইলেন। অভিভাষণখানা যত্ন করিয়াই রাখিয়াছিলাম, এখন দেখি কোথায় হারাইয়া গিয়াছে। ব্রাহ্মণ সম্মেলনের দিনই বর্ধমানে অষ্টম বঙ্গ সাহিত্য সম্মেলন আরম্ভ। কথা ছিল মহারাজ কুমার সন্ধ্যায় বাড়ি ফিরিবেন। আমি বৈকালের ট্রেনেই বর্ধমান রওনা হইব। সন্ধ্যার পূর্বেই বর্ধমান পৌঁছিয়া দেখি সে এক বিরাট রাজস্ব কাণ্ড। 1400 প্রতিনিধি আসিয়াছিলেন। কলিকাতার কেহ কেহ চলিয়া গিয়াছেন। বিছানা খুলিতে হইল না। খাট বিছানা মশারি প্রায় 1500 মজুত ছিল। বসিয়া বিশ্রাম করিতেছি, দেখিলাম রাজবাড়ির ম্যানেজার আসিয়া জনে জনে সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করিয়া ফিরিতেছেন। কিছুক্ষণ পরে আসিলেন রাজা বনবিহারী কাপুর, শেষে স্বয়ং মহারাজাধিরাজ বিজয়চাঁদ মহাতাপ।
রাত্রে বোধ হয় গোলাপ বাগে একটা প্রীতি সম্মেলনের অনুষ্ঠান ছিল। এই সম্মেলনের মূল সভাপতি ছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, সাহিত্য শাখারও তিনিই সভাপতি। ইতিহাসে ছিলেন স্যার যদুনাথ সরকার, দর্শন ও বিজ্ঞান শাখার সভাপতি দুইজনের নাম মনে নাই। সম্মেলনের প্রথম দিনেই মূল সভাপতিগণের অভিভাষণ পাঠ শেষ হইয়া গিয়াছিল। দ্বিতীয় দিন স্থানে স্থানে শাখা সভার অধিবেশন মধ্যাহ্ন ভোজনের পর। আমি স্নানান্নেক সারিয়া আচার্য হরপ্রসাদের পাদবন্দনার জন্য তাহার নিকট উপস্থিত হইলাম। দুইজন স্বেচ্ছাসেবক সঙ্গে লইয়া গেল। প্রণাম করিতেই তিনি কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। নানা কথাবার্তার পর বলিলেন, এখানেও রাজার খাবি, সেখানেও রাজারই খাবি তো, এখানেই খেয়ে যা। থাকিয়া গেলাম। দেখিলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত প্রভৃতি এখানেই আছেন। দুই পঙ্ক্তিতে আসন পড়িল। শাস্ত্রী মহাশয় আমাকে নিজের পাশেই বসালেন। খাওয়া প্রায় অর্ধপথ অতিক্রম করিয়াছে। হঠাৎ শাস্ত্রী মহাশয় বলিলেন, দাদু, এ তো রাজবাড়ির খাবার, তোমাদেরও ছিল রাজবাড়ির খাবার, কিন্তু হেতমপুরের সেই দইয়ের গন্ধটা আমার হাতে এখনো লাগিয়া আছে। সম্মুখেই বসিয়াছিল রাখাল দাস। জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার মাস্টারমশাই? আচার্য হরপ্রসাদকে তিনি মাস্টারমশাই বলিতেন, একসময় ছাত্র ছিলেন। হরপ্রসাদ বলিলেন, সে আর তোমায় শুনতে হবে না। পাশেই ছিলেন নগেন বসু। বলিলেন, সাঁওতালের দেশের সাঁওতাল রাজার কথা কি আর শুনবেন? আমার খাওয়া তো মাথায় উঠিল। শাস্ত্রী মহাশয় পিঠে হাত বুলাইয়া বলিলেন, তোর দোষ কি, তুই কেন খাওয়া বন্ধ করবি? পৃষ্ঠা 143। ঘটনাটি সংক্ষেপে এই। এক বৎসর সরস্বতী পূজায় হরপ্রসাদ আসিয়াছিলেন হেতমপুর মহিমা নিরঞ্জনের আমন্ত্রণে। ফাল্গুন মাস, বক্রেশ্বর দেখিতে চাহিলেন। দেখাইয়া আনিলাম। বিশ্রামের পর খাইতে বসিলেন। ঠান্ডা ভাত, বিচি সমেত লাউয়ের তরকারি, কুণ্ডাহিতের দই ভালো। 2 দিন খাইয়া খুশি হইয়াছিলেন। বলিলেন, একটু দই দাও। একজন তত্ত্বাবধায়ক রাজকর্মচারী একটা খালি দইয়ের হাঁড়ি হইতে তলানি জল, রংটা নীল, আনিয়া পাতে ঢালিয়া দিল। শাস্ত্রী মহাশয় ভাতে মাখাইয়া গ্রাসটি তুলিয়াই দুর্গন্ধে ফেলিয়া দিয়া অভুক্ত উঠিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে নগেন্দ্রনাথ বসুও। বসু মহাশয় যথেষ্ট গালাগালি দিলেন সাঁওতাল রাজাকে, সাঁওতাল কর্মচারীকে ইত্যাদি। বৈকালে পায়ে ধরিয়া জলখাবার খাওয়াইয়া রাত্রে খুব ভালো রকম খাওয়ার ব্যবস্থা করিয়াছিলাম। সে সময় সেখানে মহিমা নিরঞ্জন খাঁড়া দাঁড়াইয়াছিলেন। বর্তমান অধিবেশনে সাহিত্য শাখায় কি প্রবন্ধ পড়িয়াছিলাম মনে করিতে পারিতেছি না। ইতিহাস শাখায় মহিমা নিরঞ্জনের নামে প্রবন্ধ পড়িয়াছিলাম শ্যামারূপার গড়। স্যার যদুনাথের তল্পি বাহক রূপে ব্রজেন বন্দ্যোপাধ্যায়কে সেই প্রথম দেখিয়াছিলাম। বেগম সামারু তখন বোধ হয় প্রকাশিত হইয়াছে। সাহিত্য শাখায় কুমুদরঞ্জন মল্লিককে দেখিলাম। কপিঞ্জল নাম লইয়া কবিতা পড়িতেছেন। উদ্ধৃতি, নর্জনা এবং কর্জনা ও গর্দানমারির দেশে। উদ্ধৃতি শেষ। হঠাৎ একজন নাম ধরিয়া ডাকিতেছেন শুনিলাম। অবশ্য অবশেষে বাবু যোগ করা ছিল। কাছে যাইতেই বলিলেন, আমার নাম ব্যোমকেশ মুস্তৌফি, বঙ্গীয় সাহিত্য পরিষদে কাজ করি। তিনিই তখন সম্পাদক। পরিষদের অবস্থা তেমন ভালো নয়। আপনি হেতমপুরের কুমার বাহাদুরকে ধরে কিছু টাকা সাহায্য করেন তো বড় উপকার হয়। আমি প্রতিশ্রুতি দিয়াছিলাম, কিন্তু হেতমপুরে ফিরিয়া হাজার অনুরোধেও কোনো সাড়া পাই নাই। ব্যোমকেশের মতো অনলস অকপট কর্মী দুর্লভ। পরবর্তীকালে আমি রামকমল সিংহকে দেখিয়াছিলাম, ব্যোমকেশের সঙ্গে যাহার তুলনা চলে। সন্ধ্যায় কীর্তনের আসরে উপস্থিত হইলাম। সুকণ্ঠ কীর্তনিয়া প্রেমদাস কীর্তন গান করিলেন। কীর্তনিয়া গণেশ দাসের কণ্ঠ মধুর ছিল।
প্রেমদাসের কণ্ঠও মধুর ছিল, কিন্তু এই মধুরতার পার্থক্য লিখিয়া বুঝানো যাইবে না। এ মাধুর্য শুনিয়া আস্বাদন করিতে হয়। পরে বহুবার প্রেমদাসের কীর্তন শুনিয়াছি। আমাদের পাশের গ্রাম বাতিকারে তিনি কয়েকবারই গান করিয়া গিয়াছেন। এই গানের আসরেই নগেন বসুর বৈবাহিক স্বনামধন্য অক্ষয়চন্দ্র সরকারের সঙ্গে পরিচিত হইয়াছিলাম। বর্ধমান সম্মেলন 3 দিন চলিয়াছিল। তৃতীয় দিনে ধন্যবাদের পালা। প্রতিনিধিগণের পক্ষে ধন্যবাদ দিলেন হরপ্রসাদ এবং আরও কয়েকজন, অপরপক্ষ হইতে স্বয়ং বিজয়চাঁদ। বর্ধমানে বহু সাহিত্যিকের সঙ্গে পরিচিত হইয়াছিলাম। সম্মেলনে যোগদান আমার সেই প্রথম। সাঁইথিয়া একটা ধারণা হইয়াছিল সাধারণ, বর্ধমানে সেটা একটা পাকাপাকি অভিজ্ঞতার পর্যায়ে পর্যায়ে দাঁড়াইয়া গেল। পৃষ্ঠা 144। বর্ধমানে ভুরি ভোজন, আদর আপ্যায়ন, স্বেচ্ছাসেবকগণের সরল প্রাণের মধুর সেবা যত্ন কিছুই আজিও ভুলিতে পারি নাই। বিজয়চাঁদ একবার হরপ্রসাদের পটলডাঙ্গার বাড়িতে গিয়াছিলেন। ভারত সরকার লিখিতেন মহারাজ ধীরাজ, কিন্তু লিখাইতে হইবে মহারাজাধিরাজ। এ বানান সংশোধন করাইবে কে? তাই তিনি হরপ্রসাদকে ধরিয়াছিলেন। হরপ্রসাদ বিজয়চাঁদকে নৈহাটির গজা খাওয়াইয়াছিলেন এবং বানানটা ঠিক করিয়া দিয়াছিলেন। শুনিয়াছি বর্ধমান হইতে অনেক প্রতিনিধি সীতাভোগ, মিহিদানা এবং সিগারেটের ছান্দা বাঁধিয়া লইয়া গিয়াছিলেন। আমার এটা অস্বাভাবিক মনে হয় নাই। এমন ঢালাও ব্যবস্থায় কিছু তো অপচয়ের হাত হইতে রক্ষা পাইয়াছিল। বর্ধমান সম্মেলনে হরপ্রসাদ প্রধান সভাপতি ছিলেন। নৈহাটি বঙ্গ সাহিত্য সম্মেলনে হরপ্রসাদ বিজয়চাঁদকে মূল সভাপতি পদে বরণ করিয়া আনিয়াছিলেন। নৈহাটিতে রবীন্দ্রনাথ শুভাগমন করিয়াছিলেন। শারদীয় বর্ধমান 1381।